স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, আপনাদের তো আজকে কুইজ আছে, আপনারা ভালো মতো প্রিপারেশন নিয়ে, ঠিক আছে? কুইজে টোটাল কোশ্চেন হচ্ছে 20টা। 20টার জন্য আপনারা 30 মিনিট টাইম পাবেন। এর মধ্যে 10টা হচ্ছে খুব ইজি কোশ্চেন। ইজি কোশ্চেন বলতে এখানে কোনো কম্পিউটেশনের কিছু নাই, জাস্ট খালি থিওরিটিক্যাল জিনিসপত্র একটু কি করে দেওয়া। ওই 10টা খুব ইজি। মানে আজকের কোশ্চেনে 14-15 পাওয়া ইজি আর কি, ঠিক আছে? কয়েকটা হয়তো একটু চিন্তা ভাবনা করা লাগবে, ওটাতে টাইম ওয়েস্ট হবে কিছু। তো এগুলো একটু ভালো মতো চেক করে নিন। আর যদিও আপনাদের ম্যাট ল্যাব অন করে রাখতে বলে নাই, বাট আমি সাজেস্ট করব যে কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনাদের কিছু কিছু কম্পিউটেশন করা লাগতে পারে। তো এগুলো যদি আপনারা ম্যাট ল্যাবে করেন তাহলে আপনাদের কম্পিউটেশন এটা ফাস্টার হবে। তো সাজেশন হচ্ছে আপনারা ম্যাট ল্যাবটা সাথে রাখেন। হয়তো আপনি মোবাইল দিয়ে এক্সাম দিবেন, আপনি ল্যাপটপ বা কম্পিউটারে ম্যাট ল্যাবটা অন করে রাখেন, ঠিক আছে? হয়তো আপনাকে বললো যে সামথিং এর ডিএফটি কত বা কনভলিউশনের এততম স্যাম্পলের ভ্যালু কত, তো ওইগুলা তো জাস্ট আপনি ম্যাটল্যাব ইনপুট দিয়ে দিলে রেজাল্ট দিয়ে দিবেন, ঠিক আছে? সো এগুলা একটু কি করে রাখেন, জাস্ট মাথায় রাখেন একটা ইয়ার জন্য। কারণ ল্যাব তো আপনাদের ওইটা ম্যাটল্যাব ইউজ করতেই পারেন আপনারা, বাট ম্যান্ডেটরি না, এটা হচ্ছে আমি সাজেস্ট করবো আর কি। কারো কোনো কোয়েশ্চেন আছে কোনো কিছু নিয়ে, প্রিভিয়াস কোনো কিছু নিয়ে বা কোনো কিছু নিয়ে? আচ্ছা, আচ্ছা। তো আমরা ছুটির আগে বোধহয় ডিএফটি টা শুরু করছিলাম। আমরা আজকে ডিএফটি এর বেসিক জিনিসপত্র আলোচনা করব, তারপরে হচ্ছে কিভাবে ডিএফটি কম্পিউট করতে হয় সেগুলো দেখবো। রেকর্ডিং তো ইন প্রগ্রেস। আমরা যদি একটু রিকল করি কি বলছিলাম, আমরা বলছিলাম যে এক্স ওমেগা আমাদের টিটিএফটি ছিল এরকম। কিন্তু এই জিনিসটার প্রবলেম হচ্ছে এইটাকে যদি আমরা যে কোনো একটা করতে পারি, আমরা জানি যে এই জিনিসটা পিরিয়ডিক উইথ পিরিয়ড 2 পাই। সো এটা আসলে নিজেকে 2 পাই পর পর ইন্টারভাল পর পর রিপিট করবে। যেমন ধরেন এটা যদি -পাই হয়, এটা যদি পাই হয়, তাহলে আমরা সাপোজ ধরলাম এটা হচ্ছে দেখতে এরকম। তাহলে এই জিনিসটা নিজেকে জাস্ট রিপিট করতে থাকবে, আবার পাই থেকে 3 পাইও রিপিট করবে, আবার -পি থেকে এরকম রিপিট করবে। অর্থাৎ এটা নিজেকে রিপিট করতে থাকবে 2 পাই ইন্টারভাল পর পর। এখন এই জিনিসটার প্রবলেম হচ্ছে যে এক্স ওমেগাটা একটা কন্টিনিউয়াস ফাংশন, কন্টিনিউয়াস ফাংশন, বাট এক্স এনটা কি ছিল? ডিসক্রিট। এক্স এনটা ছিল ডিসক্রিট অ্যাপিরিয়ডিক। বাট এর ফলে আমরা যে টিটিএফটি বা স্পেকট্রাম পাচ্ছি, ম্যাগনিটিউড স্পেকট্রাম, এটা ম্যাগনিটিউড স্পেকট্রাম। সো ম্যাগনিটিউড স্পেকট্রামটা হচ্ছে কন্টিনিউয়াস আর পিরিয়ডিক ফাংশন অফ ওমেগা, ঠিক আছে? তো আমরা জানি কন্টিনিউয়াস হইলে আমাদের স্টোরেজ প্রবলেম আসবে। আমরা কতগুলা স্যাম্পল নিয়ে কাজ করব সেটার উপর ডিপেন্ড করবে, মানে সেটা একটা মেজর ইস্যু, কারণ আমরা তো আসলে কন্টিনিউয়াস ভ্যারিয়েবল ইফেক্টিভলি স্টোর করতে পারি না। সো এইটার বিভিন্ন স্যাম্পল আমাদেরকে স্টোর করতে হবে। এখন কোয়েশ্চেন হচ্ছে আমরা আসলে কিভাবে এটা স্টোর করব। তো এখান থেকে আমরা যেটা করতে পারি, আমরা এটাকে স্যাম্পলিং করতে পারি। ধরেন একটা সার্টেন রেঞ্জে একটা সার্টেন পিরিয়ড নিলাম, একটা সার্টেন পোর্শন নিলাম, আমরা ধরেন কথার কথা এই পোর্শনটা নিলাম, নিয়ে আমরা এটাকে স্যাম্পলিং করলাম, এটাকে স্যাম্পলিং করলাম। তো স্যাম্পলিং করলাম, আমরা বললাম যে আমরা যেমন টাইম ডোমেইনে স্যাম্পলিং করতাম, তখন আমরা বলতাম যে আমরা হচ্ছে টিএস টাইম পর পরে স্যাম্পল গুলাকে চুজ করব, তাহলে আমরা স্যাম্পল পাচ্ছি। এখানে আমরা যেটা করব, আমরা -পাই থেকে পাইয়ের মধ্যে যত ওমেগা আছে, এখানে তো আসলে ইনফাইনাইটলি মেনি ওমেগা আছে,
তাই না, দশমিকের ভ্যালু গুলা কনসিডার করলে। তো আমরা বললাম যে আমরা আসলে সবগুলা ভ্যালু চুজ করব না, আমরা এখান থেকে n সংখ্যক ভ্যালু চুজ করব যারা ইকুয়ালি স্পেসড থাকবে। ইকুয়ালি স্পেসড n সংখ্যক স্যাম্পল চুজ করব। কিভাবে চুজ করব? আমরা ইকুয়ালি স্পেসড নিব আর কি, ফ্রিকোয়েন্সি গুলা ইকুয়ালি স্পেসড হবে, অর্থাৎ ডেল্টা ওমেগা সমান হবে। এই কেসে ডেল্টা ওমেগা টেন্ডস টু 0। এটা আমরা যে ডিটিএফটি সময় দেখছিলাম যে আমরা যদি যে অ্যাপিরিয়ডিক সিগন্যালের ডিটিএফটি করতে চাই তখন আসলে ডেল্টা ওমেগাটা টেন্ডস টু 0 হয়ে যায়। আর এখানে আমরা ইকুয়ালি স্পেসড n সংখ্যক ফ্রিকোয়েন্সি স্যাম্পল নিব আর কি ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম থেকে। তো আমরা কিভাবে নিতে পারি? ইকুয়ালি স্পেসড হইতে হলে এখানে দেখেন এই ইন্টারভালটার লেংথ হচ্ছে 2 পাই। তাহলে আমরা যদি 2 পাই কে সমান n সংখ্যক ভাগে ভাগ করি তাহলে প্রত্যেকটা ভাগে পড়বে 2 পাই বাই n করে, অর্থাৎ পাশাপাশি দুইটা স্যাম্পলের মধ্যে ফ্রিকোয়েন্সি ডিফারেন্স হবে 2 পাই বাই n। হ্যাঁ, সেটাকে আমরা বলতেছি ডেল্টা ওমেগা। এখন আমরা কি করব? আমরা এখানে এখানে যেমন আমরা কন্টিনিউয়াস টাইমিং থেকে ডিসক্রিটে যেতাম, তখন আমরা স্যাম্পল গুলাকে নাম্বারিং করার জন্য একটা লেভেল n ইউজ করতাম। এখানে আমরা সেম কাজ করব, আমরা ফ্রিকোয়েন্সি স্পেকট্রামের কি বলে স্যাম্পল গুলাকে ডিনোট করার জন্য একটা ভ্যারিয়েবল চুজ করব, সেটা হচ্ছে কে। কে দিয়ে আমরা বোঝাবো কততম ফ্রিকোয়েন্সির স্যাম্পলটা আমরা নিচ্ছি, ঠিক আছে? সো ওমেগা কে হচ্ছে সিম্পলি এইটার কে মাল্টিপল। যেহেতু আমরা n সংখ্যক স্যাম্পল নিচ্ছি তাহলে কে এর ভ্যালু হবে 0 থেকে n-1 পর্যন্ত। সো আমরা তাহলে বললাম যে আমরা আর আগের মতো সব ভ্যালুতে x ওমেগা কে ইভালুয়েট করব না। আগে ছিল x ওমেগা কে আমরা সব ভ্যালুতে ইভালুয়েট করতাম, এবার আমরা সব ভ্যালুতে ওমেগা ইভালুয়েট করব না, আমরা এখন পার্টিকুলার কিছু স্পেসিফিক ভ্যালুতে ওমেগা কে ইভালুয়েট করব। আর যেহেতু ওমেগা এখন ডিসক্রিট হয়ে গেছে আমরা আবার থার্ড ব্র্যাকেট ইউজ করতে পারি। এইটা এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? ওকে, এবার দেখেন রাইট সাইডের সামটা কিন্তু তারপরও ইনফাইনাইট সাম মানে হিসাব করা হচ্ছে। আমরা এখানে ইভালুয়েট করতেছি একটা পার্টিকুলার পয়েন্টে, কিন্তু রাইট সাইডের সামটা এখন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। এবার আমরা একটা কাজ করব, আমরা এই ইন্টারভালটাকে n উইডথের বিভিন্ন লেংথে ভাগ করে নিব। যেমন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, এইটাকে আমরা n সংখ্যক ব্লকে ভাগ করব, এরকম n সংখ্যক ব্লকে ভাগ করে ফেলব, ঠিক আছে? সো n সংখ্যক ব্লকে যদি ভাগ করি তাহলে কি লেখা যাবে? ধরেন তাহলে ভাগ করলাম, ধরেন মাইনাস, তাহলে n-1 থেকে এই পাশে থাকবে -n পর্যন্ত, এখানে n ব্লক আছে। তারপরে -1 এর পরে কি 0, 0 থেকে n-1 পর্যন্ত আবার নিলাম। তারপরে ধরেন এখানে n-1 গেছে, এখানে n থেকে 2n-1 পর্যন্ত। জাস্ট উপরের ইনফাইনাইট সামটাকে আমরা এরকম ব্লকওয়াইজ ভাগ করে করে লিখতেছি, যে এটা n থেকে -1 পর্যন্ত একটা ব্লক, 0 থেকে n-1 পর্যন্ত একটা ব্লক, n থেকে 2n-1 পর্যন্ত একটা ব্লক, আবার এই পাশে হচ্ছে -n+1 থেকে এই পাশে হচ্ছে -2n পর্যন্ত একটা ব্লক। এরকম করে আমরা বিভিন্ন ব্লকে ভাগ করে লিখলাম আর কি এই উপরের সামটাকে।
তো এখন এইটাকে আমরা দুইটা সাম হিসাবে লিখবো। আমরা জাস্ট জিনিসটাকে এরকম একটা এন ব্লক নিয়ে কাজ করবো। তো একটা এন ব্লক নিয়ে যদি কাজ করি, বাকিগুলো তো এটারই জাস্ট এক্সটেনশন। তো আমরা এখানে দুইটা লুপ থাকবে আমার, মানে দুইটা সাম ক্যালকুলেট করব। একটা হচ্ছে এন এর উপর, যেটা আমাকে 0 থেকে একটা ইন্ডিভিজুয়াল সাম দিবে, আর আরেকটা চলবে ইনডেক্সটা, এই যে বাইরের ইনডেক্সটা, আমি কোন ব্লকটা নিব সেটা চুজ করার জন্য। এখন এখানে ব্লক তো থাকবে ইনফাইনাইট ব্লক, এই কারণে এটা -ইনফিনিটি টু +ইনফিনিটি এই সামটা হবে। এইটা কি বোঝা গেছে? এখানে কি করা হয়েছে, এইখানে যে দুইটা সামে ভাগ করে এটাকে লিখলাম, কিভাবে লেখা গেছে এটা কি বোঝা গেছে? স্যার 2n - 1 ওই জিনিসটা স্যার একটু আবার বললেন স্যার। 2n - 1 এই পোরশনটা স্যার, মানে জিনিসটা হচ্ছে এরকম, ধরেন আমি জাস্ট আগে তো সামটা ছিল কি, ধরেন মাইনাস, কথার কথা, ধরেন একটা সাম আছে -1000 থেকে 1000 পর্যন্ত, কথার কথা, আমি এটাকে 5টা ব্লকে ভাগ করব। হ্যাঁ, 5টা ব্লকে ভাগ করলে প্রত্যেকটা ভাগের লেন্থ কত হবে? 5টা ভাগে যদি আমি এই ইন্টারভ্যালটাকে ভাগ করি, তাহলে প্রত্যেক, মানে ধরেন 5টা ব্লকে ভাগ করব, তাহলে 400। তাহলে একটা ব্লক কি হবে, -1000 থেকে কত হবে, এর সাথে 400 অ্যাড করে দিব। আরেকটা ব্লক কি হবে, পরের ব্লকটা -1401 থেকে -1800। তারপরের ব্লকটা কি হবে, -1800 থেকে 801 থেকে -1200। হ্যাঁ, 1200 একটা ব্লক আমার। এবার কি বোঝা গেছে? জি স্যার। এরকম করে করে আমরা জাস্ট করতেছি, সরি এটা, হ্যাঁ, জাস্ট এন উইডথের বিভিন্ন ব্লকে ভাগ করতেছি এটাকে। জাস্ট এইটা থেকে এই পর্যন্ত একটা ব্লক, এরপর এইটা থেকে এই পর্যন্ত আরেকটা ব্লক, এইটা থেকে এইটা আরেকটা ব্লক, এটা থেকে এইটা আরেকটা ব্লক। ঠিক আছে, এরকম করে 5টা ব্লকে ভাগ করে ফেলবো আমরা। সো এখানে ওইটাকে মানে করছি যে একটাকে আমি একটা, মানে এখানে তো n একটা ইন্টিজার, তাহলে একটা যদি 0 থেকে n-1 পর্যন্ত যায়, তারপরেরটা কত থেকে শুরু হবে, n থেকে শুরু হবে, তাই না? জি স্যার। তাহলে সেটা শেষ হবে কততে, যে n থেকে যদি সামটা শুরু হয়, আমি যদি মানে n লেংথের চাই, তাহলে কত থেকে কত পর্যন্ত যাব, 2n যাব নাকি 2n-1 যাব? স্যার 2n-1। 1 কেন, কারণ আমার n তম স্যাম্পলটাও তো ইনক্লুডেড। ঠিক আছে, এই কারণে। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। এবার আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করে লিখবো, একটা হচ্ছে ভেতরের জিনিসটাকে আর একটা হচ্ছে বাইরের জিনিসটাকে। ঠিক আছে, তো এটাকে আমরা n দিয়ে আর লিখবো না, আমরা এবার বলতেছি যে এটা কোন ব্লক, সেটাকে আমরা ln দিয়ে চিহ্নিত করব। সেটাকে লিখবো ln প্লাস ln-1। ln দিয়ে কেন, কারণ l এর ভ্যালু যদি 0 হয়, l এর ভ্যালু 0 হইলে এটা বোঝাবে এই স্যাম্পল, এই ব্লকটা। l এর ভ্যালু -1 হইলে বোঝাবে এই ব্লকটা। l এর ভ্যালু ধরেন 1 হইলে বোঝাবে এই ব্লকটা, 2 হইলে পরের ব্লকটা। ঠিক আছে, সো এইটা। আর উপরেরটা কেন ln প্লাস n-1, কারণ হচ্ছে আমার লেংথটা n হইতে হবে। সো ln থেকে পরেরটা কি হবে, প্লাস n-1 যোগ করলেই হয়ে যাবে। ঠিক আছে, এইটা জাস্ট ভাই l এর ফাংশন হিসেবে লেখার জন্য এটা কিভাবে করা হচ্ছে। তো এবার যদি আমরা এটাকে একটু মডিফাই করি, এই জিনিসটা আসলে টোটালি থিওরিটিক্যাল পার্সপেক্টিভ থেকে আসবে। তো এটা আসলে আমরা যখন কম্পিউট করব তার সাথে এটা কোনো রিলেশন নেই, বাট এখান থেকে আমাদের হেল্প করতে সুবিধা করবে যে কেন আমাদের মানে এখানে টাইম ডোমেইন এলিয়াজিংটা কেন আসতেছে বা কোন সেন্সে আসতেছে সেটার জন্য। এইটা হচ্ছে আমাদের ফাইনাল সামটা, আমরা এই ফর্মে লিখলাম। এইবার আমরা এই জিনিসটাকে 0 বানাবো। তো এই জিনিসটাকে যদি 0 বানাই,
তাহলে নিচের সামটা আছে n ইকুয়ালস টু ln থেকে, সো এটাকে আমাদের তাহলে n মাইনাস ln করা লাগবে যাতে এটা 0 হয়ে যায়। সো আমরা একটা নতুন ভ্যারিয়েবল ধরবো, এটা ভেতরের ভ্যারিয়েবলটা। তাহলে এটা যদি ধরি তাহলে আসবে এরকম, কারণ n যদি n মাইনাস ln কে যদি m ধরি তাহলে এখানে আপনি যদি বসাই দেখেন, লিমিট দুইটা বসাই দেখেন, যখন n ইকুয়ালস টু ln তখন m ইকুয়ালস টু 0, যখন n ইকুয়ালস টু ln প্লাস n মাইনাস 1 তখন m ইকুয়ালস টু ln প্লাস n মাইনাস 1 মাইনাস ln, এইটা এটা কাটা, সো n মাইনাস 1, সো এখানে বসবে আর এখানে কোনো প্রবলেম নাই, কারণ হচ্ছে যে এইটা তো একটা ইন্টিজার ভ্যালু থাকবে, সো এই ভ্যালুটা 1 ই দিবে, তো এখানে আসলে কোনো চেঞ্জ নাই, আমরা জাস্ট সিগন্যালের মধ্যে এই চেঞ্জটা করতেছি, ইন্ডেক্সটা চেঞ্জ করতেছি। এটা গেল। এবার আমরা এই সাম দুইটাকে ইন্টারচেঞ্জ করব, আমরা ধরে নিচ্ছি সামটা কনভার্জ করতো, এই কারণে আমরা ইন্টারচেঞ্জটা করতে পারতেছি। সো আর m এর বদলে আবার n বসাই দেওয়া যায়, কারণ এটা হচ্ছে ডামি ভ্যারিয়েবল, ডামি ভ্যারিয়েবল ইচ্ছা মতো চেঞ্জ করা যায়। এই ব্র্যাকেটের ভেতরে যে সিগন্যালটা আছে, যেখানে কে হচ্ছে 0 ইত্যাদি n মাইনাস 1, ব্র্যাকেটের ভেতরে যে সিগন্যাল আছে ওটার নাম দিলাম আমরা xpn। এই ব্র্যাকেটের ভেতরের সিগন্যালটা কিচ্ছু না, সিম্পলি আপনি যদি n এর ভ্যালু বসান, ধরেন আপনি l এর ভ্যালু 0 বসাইলেন, l এর ভ্যালু 0 বসাইলে xpn কত হবে, সিম্পলি সামটা হবে xn, ঠিক আছে? মানে আমি যদি এখন xpn টাকে ভেঙে ভেঙে লিখি l এর বিভিন্ন ভ্যালুর জন্য, দেখেন l এর বিভিন্ন ভ্যালুর জন্য যদি ভেঙে লিখি, -1 বসাইলে এটা কি আসবে, n প্লাস ln, 0 বসাইলে এইটা মাইনাস ln ইত্যাদি। আলটিমেটলি এই জিনিসটা কিচ্ছু না, xn সরি n প্লাস 1, এই এই জিনিসটা কি, অরিজিনাল যে xn ছিল তার লেফট লেফট সাইডে এক অ্যামাউন্ট শিফট করলে এটা পাবো না? জি স্যার। আর রাইট সাইডে এক ঘর শিফট করলে কি এটা পাবো? তার মানে এই xpn টা হচ্ছে xn কে যদি আমি n ঘর করে শিফট করে যোগ করি তাহলে xpn পাবো, অর্থাৎ xpn is nothing but periodic repetition of xn। আমরা একটা এক্সাম্পল দিয়ে এটা যদি চেক করি যে এটা আসলে পিরিয়ডিক রিপিটেশন হবে কিনা। ধরেন xn আছে এরকম কথার কথা, আর আমাদের n ধরেন একটু বড় 5, তাহলে n 5 হইলে আমরা কি করব, xn টা কি, তাহলে xn হচ্ছে এটা ধরেন 0 1 2 3 0 1, তারপরে যেহেতু 5 মানে 5 ঘর শিফট করব এটাকে, মানে এইটা কি আসবে, আচ্ছা আমরা হ্যাঁ 5 ঘরে শিফট করব, তাহলে 0টা কই চলে যাবে, 5 এ চলে যাবে, 1 চলে যাবে 6 এ, 2 চলে যাবে 7 এ, এটা হচ্ছে xn, এটা xn মাইনাস n, আর n প্লাস n কি হবে, 0 চলে যাবে এবার -5 এ, এরকম করে রিপিট হতে থাকবে। তার মানে কি, এটা হচ্ছে xn প্লাস 5, তার মানে আলটিমেটলি কি হচ্ছে, আমরা কি xn কে পিরিয়ডিক্যালি যদি রিপিট করি তাহলে xpn টা পাচ্ছি, তাই না? তার মানে xpn হচ্ছে পিরিয়ডিক রিপিটেশন অফ xn উইথ পিরিয়ড n, ঠিক আছে? জি স্যার। এইটা আমাদের কাজে লাগবে, এটা ই করলাম। এখন যেহেতু xpn, হ্যাঁ xpn আচ্ছা হ্যাঁ
এখন xpn নিজে যেহেতু পিরিয়ডিক, এটা পিরিয়ডিক, তো এর একটা ফুরিয়ার সিরিজ থাকবে। আমরা তো দেখছি একটা পিরিয়ডিক সিগন্যালের ফুরিয়ার সিরিজ থাকবে। এটা যদি ফুরিয়ার সিরিজ থাকে তাহলে ck হচ্ছে 1/n n equals to 0 to n minus 1 xp of n e to the power minus j 2 pi kn by n, যেখানে k হচ্ছে 0 থেকে n minus 1 পর্যন্ত। এখন আমরা তো একটু আগে কি দেখলাম যে এই ভেতরের জিনিসটাই কি আসলে এই x, এই যে এই জিনিসটা, এটাই তো ছিল, এটা ছিল কি n equals to 0 to n minus 1 আর ভেতরে এটা ছিল xp n e to the power minus j 2 pi kn by n। তার মানে কি এই পিরিয়ডিক সিগন্যালের ফুরিয়ার সিরিজের সাথে আমাদের যে x যে DFT মানে DTFT স্যাম্পল গুলো ছিল ওর একটা রিলেশন আছে, রিলেশনটা হচ্ছে এরকম, জাস্ট কিছুই না, এটার n বাই সামথিং গুলো, ঠিক আছে? এটা জাস্ট এটা আপনি কম্পেয়ার করে দেখতে পারেন, এই যে এই ইকুয়েশনের সাথে এই ইকুয়েশন কম্পেয়ার করেন, দেখেন দুইটা সেম জিনিস, এটার মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক আছে? সো আমরা এটার বদলে এটা বসাই দিতে পারি। তার মানে কি, তার এইটা যদি এই ck যদি এইটা হয় তাহলে আমরা তো জানি আবার ইনভার্স ফুরিয়ার সিরিজ থেকে কি জানি xpn কে লেখা যাবে কি n equals to 0 সরি k এর উপর সাম ck e to the power 2 pi kn by n। তো ck সমান হচ্ছে 1/n এইটা, সো এখানে যদি বসাই দেই 1/n summation k equals to 0 n minus 1 x 2 pi by n into k। আচ্ছা একটা জিনিস দেখেন, আচ্ছা এবার আমাদের আমরা পাই এই রিকনস্ট্রাকশনটা হইলো। এখন একটা মজার ব্যাপার দেখেন, আপনি নিছিলেন একটা অ্যাপিরিয়ডিক সিগন্যাল, তাই না? আমরা তো অ্যাপিরিয়ডিক সিগন্যালেরই ফুরিয়ার ট্রান্সফর্ম করতেছি। নিছিলেন একটা অ্যাপিরিয়ডিক সিগন্যাল, তাকে আপনি ডিটিএফটি করলেন, তাকে ডিটিএফটি করে আপনি স্যাম্পলিং করলেন, সেই স্যাম্পল থেকে ডিটিএফটির স্যাম্পল থেকে আপনি সিগন্যাল রিকনস্ট্রাক্ট করলেন, করে পাইলেন xpn। আমরা কিন্তু xn পাই নাই, আমরা পাইছি xpn, যেটা কিছুই না xn এর n সংখ্যক স্যাম্পলের পিরিয়ডিক রিপ্রেজেন্টেশন, পিরিয়ডিক রিপিটেশন। xn তার মানে একটা অদ্ভুত ব্যাপার হলো না যে একটা পিরিয়ডিক সিগন্যাল নিয়ে আপনি তার ডিটিএফটি কে স্যাম্পলিং করে আউটপুটে পাচ্ছেন একটা পিরিয়ডিক সিগন্যাল। তার মানে অবশ্যই তাহলে কি আমরা আমাদের xpn টা থেকে অবশ্যই xn এক্সট্রাক্ট করার একটা মেথড থাকা লাগবে, তাই না? জি স্যার। এখন আমরা যদি ধরে নেই, হ্যাঁ আমরা যদি ধরে নেই, ও আচ্ছা এখন তাহলে একটা জিনিস দেখেন, আচ্ছা এইবার একটা জিনিস সেটা হচ্ছে এখানে ব্যাপারটা আসবে, যেহেতু xpn টা থেকে আমরা কিভাবে xn পাচ্ছি, xpn টা সমান কি, xpn হচ্ছে এরকম জিনিস, xpn ছিল এরকম, এইটা xpn আর আমাদের অরিজিনাল xn এর মধ্যে রিলেশন হচ্ছে এটা, ঠিক আছে? তো এটাকে আমরা যদি ভেঙে লিখি তাহলে এটাকে ধরেন l equals to -1 এর জন্য পাবো এই টার্মটা, প্রত্যেকটাই হ্যাঁ এই টার্মটা, তার 0 এর জন্য পাবো এই টার্মটা, -1 এর জন্য 1 এর জন্য পাবো এই টার্মটা। আচ্ছা এবার আমি বলতেছি যে xpn থেকে যদি আমি xn করতে চাই, হ্যাঁ মানে এক্সট্রাক্ট করতে চাই, তাহলে আমরা কি করব, সিম্পলি এইটাকে বের করে নিয়ে আসবো। এন্ড আমরা যে একটু আগে একটা एग्जांपल দেখলাম যে আমাদের xn ছিল 1 2 3, হ্যাঁ আমরা আচ্ছা এখানে প্রত্যেকটার হচ্ছে n করে, লেংথ n করে, ঠিক আছে? প্রত্যেকটা লেংথ হচ্ছে n, কারণ কি আমরা তো এইটাকে n সংখ্যক ব্লকে ভাগ করছিলাম না, মনে আছে? আমরা তো পুরো জিনিসটাকে n সংখ্যক ব্লকে ভাগ করছি, তার মানে প্রত্যেকটা যে সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্স গুলোর লেংথ হচ্ছে n করে, হ্যাঁ
এটা একটু মাথায় রাখেন। তাহলে দেখেন আমরা যদি xn = 1 2 3 করি আর আমি বললাম n = 5, তাহলে xpn কি দাঁড়াচ্ছে? xpn দাঁড়াচ্ছে এরকম। আমরা তো একটু আগে দেখলাম এটা 0 1 2, এরপরে 5 ঘর শিফট করব এটা পাইতে হইলে 0 1 2 5 6 7 -5 -6 -7। আচ্ছা, এবার তাহলে আমি ক্লেম করতে পারি না যে এখান থেকে xn বের করা যাবে? xn হবে xpn কতটুক লেংথ জুড়ে? 0 থেকে n-1 পর্যন্ত। এই লেংথের জন্য আমি বললাম xn টা হবে xpn এর সমান। এইটা কি ঠিক আছে? এই কেসে কি ঠিক আছে? দেখেন তো, এটা 4 এটা 5, তার মানে আমি যদি 0 থেকে 5 - 1 4 এই পর্যন্ত কেটে নেই তাহলে কি পাবো? ঠিক নাই স্যার। কেন ঠিক নাই? স্যার 4 এ তো 0 দেখাচ্ছে, কিন্তু আগে তো আমাদের 4 এ 0 ছিল না স্যার। হ্যাঁ, বাট আমরা বলছি না একটা সিগন্যালের পরে 0 অ্যাপেন্ড করলে কিছু যায় আসে না। তাহলে ঠিক আছে স্যার। মানে আমরা তো বলছিলাম যে আমরা যদি চাইলেই তো এটার লেংথ আমরা 4 করে দিতে পারি, 5 করে দিতে পারি, তাই না? জি স্যার। মানে তার মানে এখানে আমি 0 প্যাডেড আউটপুটটা পাবো। অরিজিনাল আউটপুটের সাথে কিছু 0 থাকবে, ওই 0 গুলোকে আমি বাদ দিয়ে দিব। আমার কথা কি বোঝা গেছে? এইটা আমি রিট্রিভ করতে পারবো। এটা কি বুঝছেন? জি স্যার। আচ্ছা, এইবার একটা, তার মানে কি দেখেন এখানে একটা জিনিস অবজার্ভ করে দেখেন, সিগন্যালের লেংথ কত এখানে? এল হচ্ছে 3। আমরা বললাম এল হচ্ছে সিগন্যালের লেংথ। সেটা হচ্ছে 3। পাশে -5 থেকে -4 -3 হলে না? বুঝি নাই। বাম পাশে সিগন্যালটা হ্যাঁ 0 -5 ও আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, এটা -4 এ যাবে, -3 তে যাবে, সরি ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। এটা -4 এ যাবে, -3 তে যাবে, -1 আর -2 তে হচ্ছে 0 থাকবে, ঠিক আছে? বাট আইডিয়াটা হচ্ছে আমরা জাস্ট খালি 0 থেকে 4 পর্যন্ত নিতে পারবো, তাই না? ওকে, তার মানে এই কেসে দেখেন কন্ডিশনটা কি ছিল? এল লেস দেন এন, তাই না? তার মানে এই কন্ডিশনে আমরা দেখলাম না সুন্দর মতো আমরা এটাকে বের করে নিয়ে আসতে পারলাম। আচ্ছা, এবার আমরা একটা লিমিটিং কেস দেখি, এল ইকুয়ালস টু এন দেখি। তার মানে এখন আমাদের xpn টা হবে এরকম। এরকম। আচ্ছা, আমাদের xn ছিল কি? xn ছিল 1 2 3। ওকে, তাহলে আমরা যদি এই জিনিসটা যোগ করে লিখতে চাই, তিনটা জিনিস, তাহলে xn টাকে কি লিখতে পারবো? এইটা হচ্ছে 0 1 2 এরকম, এটা হচ্ছে xn। তাহলে এটাকে 3 ঘর শিফট রাইট শিফট করলে পাবো xn - 3 টা। 3 ঘর লেফট শিফট করলে পাবো xn + 3 টা। এটা xn, এইটা xn - 3, এইটা xn + 3, ঠিক আছে? এইবার যদি আমি এই তিনটা যোগ করে দেই তাহলে সিম্পলি এরকম হয়ে যাচ্ছে না জিনিসটা? এই তিনটাকে যোগ করলে, আমি তো 3টা স্যাম্পল নিয়ে কাজ করতেছি, এইগুলা নিয়ে আর মাথা ঘামাচ্ছি না। 0 1 2 3 4 5 -1 -2 -3 এরকম করে চলতে থাকবে। আচ্ছা, এইখানেও কি আমি বলতে পারি না যে xn টা হবে সিম্পলি xpn কতক্ষণ পর্যন্ত? এই লিমিট পর্যন্ত। এটা কি বলা যায় এখান থেকেও? আমি জাস্ট এই 3টা স্যাম্পল নিলেই হয়ে যাবে, এটা কি আমি বলতে পারবো? এই 3টা নিলেই কি আমি xn টা পাবো? এবারও পাবো স্যার। পাবো, কারণ এখানেও কোনো এলিয়াজিং হয় নাই, ঠিক আছে? মানে এই যে রাইট সাইড বা লেফট সাইডের কোনো পোরশন আমাদের সিগন্যালে চলে আসে নাই। প্রবলেম হচ্ছে যে এখন আমরা একটা কেসে দেখব, যদি n লেস দেন l হয়, অর্থাৎ আমরা যতগুলা ব্লক চুজ করছিলাম শুরুতে সিগন্যালের, সেই ব্লকটার লেংথ যদি সিগন্যালের অরিজিনাল লেংথের থেকে কম হয়,
তাহলে ধরেন এখন আমাদের xn হচ্ছে 1 2 3 1 2 3 0 1 2। আচ্ছা, এইটাকে 2 ঘর শিফট করব, তাহলে 0 চলে যাবে এই জায়গায়, 0 চলে যাবে 2 তে। তার মানে এখন আমাদের xpn ওই পিরিয়ডিক মানে ডিএফটি স্যাম্পল গুলা থেকে যে রিকনস্ট্রাক্টেড সিগন্যাল পাবো সেই সিগন্যালটা হবে তাহলে এখন কেমন হবে, xn প্লাস 2 প্লাস xn মাইনাস 2 এরকম। জিরোটা চলে যাবে মাইনাস 2 তে, মাইনাস 1 এ, 0 আর 0 তে আসবে এটা। আচ্ছা, এইবার আমি যদি যোগ করি, আমাকে একটা জিনিস বলতে পারবেন, এখন এই স্যাম্পলের সাথে আগে যোগ হইতো 0, দেখেন xn এর সাথে আগে xn যখন শেষ হইতো তখন অন্যগুলা শুরু হইতো। সো আমি যখন যোগ করতাম তখনই স্যাম্পল গুলার সাথে অ্যাডিশনাল 0 যোগ হইতো। সো 0 যোগ হওয়ার ফলে যা স্যাম্পল ছিল সেইগুলাই আমার পিরিয়ডিক রিপিটেশনে চলে যেত। এখন কি ওইটা হবে? এটাকে আমাকে একটু বলতে পারবেন এখন কি ঝামেলাটা হবে? স্যাম্পলের ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে, কারণ 2 এ ছিল 3, এইটার xn প্লাস 2 মাইনাস 2 তেও সেকেন্ড স্যাম্পলে ভ্যালু আসবে 1। সো আমি যদি যোগ করি আগের মতো আমি ভ্যালুগুলো পাবো না, এখন 2 এর স্যাম্পলটা হয়ে যাবে 4। 1 এর স্যাম্পলটাতে যখন আমার এই 1 এর স্যাম্পলটাতে কোনো চেঞ্জ হচ্ছে না, 0 এর স্যাম্পলটাতে আবার হয়ে যাচ্ছে কত, 1 আর 1, 1 আর এটা কত 3, আবার হয়ে যাচ্ছে 4। এখন কি আমি কোনোভাবে xnটাকে বের করে নিয়ে আসতে পারবো কিছু করেও? আমি যদি এখন ফিল্টারে করি, জাস্ট খালি ধরেন এই লেংথটাকেও কেটে নিয়ে আসি, এটা কি হবে, xn হবে? হবে না। কারণ কি, কারণ এইটার মধ্যে এখন এলিয়াজিং হয়ে গেছে। এই xn মাইনাস 2 আর xn প্লাস 2 এরা মিলে xn এর এলিয়াসড ভার্সন তৈরি করছে। অর্থাৎ আমি যে ডিএফটি স্যাম্পল গুলা চুজ করছিলাম সেই ডিএফটি স্যাম্পল গুলা এখন রিকনস্ট্রাক্ট করলে এইটা দিবে, জাস্ট লাইক টাইম ডোমেন স্যাম্পলিং এর মতো। ওখানে আমরা কি দেখছি, যদি আমি যথেষ্ট ফাস্ট স্যাম্পলিং না করি তখন আমার দেখা গেছে 20 হার্টজের সিগন্যালকে, ধরেন 20 হার্টজের সিগন্যাল, ওটাকে আমার অবশ্যই 40 হার্টজে স্যাম্পলিং করা লাগবে না। যদি 30 হার্টজে করি তখন আমি দেখি কি এই স্যাম্পল গুলা থেকে আমি আর 20 হার্টজের সিগন্যাল পাচ্ছি না, আমি পাচ্ছি 10 হার্টজের সিগন্যাল রিকনস্ট্রাক্ট করলে। এইখানেও সেম প্রবলেম হচ্ছে। আমি ডিটিএফটি করছি সুন্দর মতো xn কে, কিন্তু আমি যে স্যাম্পল গুলা চুজ করছি ডিএফটি থেকে সেই স্যাম্পলের লেংথ n সেটা আমার অরিজিনাল সিগন্যালের লেংথের থেকে ছোট হয়ে গেছে। অর্থাৎ আমি যে ব্লকে ভাগ করছিলাম সেই ব্লকের লেংথটা অরিজিনাল সিগন্যালের লেংথের থেকে ছোট হয়ে গেছে। সো অবশ্যই ছোট হয়ে গেলে কি হবে, 1 2 3 এটাকে যদি 2 স্যাম্পল করে চুজ করি আমি 1 2 3 রিপিট করার জন্য, 1 2 3 আবার 1 2 3 1 2 3 এরকম করলাম। এবার আমি যদি এটাকে ছোট ছোট ব্লকে ভাগ করি তাহলে তো কোনোদিনই আমি আর xnটা ব্যাক করতে পারবো না। অর্থাৎ আমি যখনই n লেস দেন l হবে, অর্থাৎ আমার নাম্বার অফ স্যাম্পল ডিটিএফটি স্যাম্পল যদি সিগন্যালের লেংথের থেকে কম হয়ে যায় তাহলে আমার রিকনস্ট্রাক্টেড সিগন্যাল কোনোদিনই অরিজিনাল সিগন্যালের সাথে ম্যাচ করবে না। ঠিক আছে, যে কোনো ইন্টারভ্যালই নেই না কেন আমি কোনোদিনই ম্যাচ করবে না। কিন্তু আমরা উপরের কেসে কি দেখলাম, যখনই আমরা এটা করব, হ্যাঁ, যখনই আমরা লেংথটা মানে নাম্বার অফ ডিএফটি স্যাম্পলটা গ্রেটার দেন এল হবে তখন সব কেসেই আমরা অরিজিনাল সিগন্যালটাকে রিকনস্ট্রাক্ট করে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, সো এইখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে টাইম ডোমেইন এলিয়াজিং হচ্ছে। অর্থাৎ n যদি গ্রেটার দেন ইকুয়াল l হয় তখন আমরা বলবো নো টাইম ডোমেইন এলিয়াজিং। অর্থাৎ এখানে আমরা ডিএফটি স্যাম্পল গুলা থেকে ডিএফটি স্যাম্পল ক্যান রিপ্রোডিউস অর রিকনস্ট্রাক্ট দ্য অরিজিনাল সিগন্যাল। মনে রাখবেন ডিএফটি থেকে আমরা সবসময় পিরিয়ডিকটা পাবো, এক্সপিএন পিরিয়ডিকটাই পাবো। ঠিক আছে, ডিএফটি এর স্যাম্পল থেকে আমরা এক্সপিএনই পাবো, কিন্তু এখান থেকে আমরা এক্সট্রাক্ট করে নিয়ে আসতে পারবো এক্সএনটাকে। জাস্ট 0 থেকে n-1 পর্যন্ত স্যাম্পল নিলেই হবে। কিন্তু
যদি n লেস দেন 1 হয় তাহলে টাইম ডোমেইন এলিয়াসিং হবে। There will be time domain aliasing. No successful reconstruction can be done. এইটা কি বোঝা গেছে এই পয়েন্ট দুইটা? কেন আমরা কেন n গ্রেটার দেন l হতে হচ্ছে বা কেন লেস দেন l হতে হচ্ছে? জি স্যার। ওকে, বাট দুই কেসে কিন্তু আমরা xpn চুজ করব। জাস্ট আমাদের ফাইনাল ভার্সনটা হবে xn হচ্ছে গ্রেটার দেন x ইকুয়ালস টু xpn, জাস্ট এই লিমিটের জন্য। আর আমরা n এর ডেফিনিশনটা দিয়ে রাখি, n হচ্ছে নাম্বার অফ স্যাম্পলস obtained from DTFT, আর l হচ্ছে লেংথ অফ দা সিগন্যাল। আচ্ছা, এইবার একটা জিনিস যদি চিন্তা করে দেখেন, একটা সিগন্যালের লেংথ যদি হয় ইনফিনিটি, তাহলে এই সিগন্যালটাকে কি থিওরি মানে আমরা কোনোভাবে রিকনস্ট্রাক্ট করতে পারবো এলিয়াজিং ছাড়া? না স্যার, পারবো না। ঠিক আছে, তার মানে আপনার সিগন্যালটাকে অবশ্যই কি হইতে হবে, সিগন্যালের লেংথ অবশ্যই লেস দ্যান ইনফিনিটি হইতে হবে, অর্থাৎ তাকে টাইম লিমিটেড হইতে হবে। ঠিক আছে, তাকে টাইম লিমিটেড হইতে হবে, অর্থাৎ l মাস্ট বি আ ফাইনাইট নাম্বার। এন্ড আপনারা যদি রিকল করে দেখেন, আপনাদের যখন আপনাদেরই ছিল, আমরা যখন টাইম ডোমেইন স্যাম্পলিং করতেছিলাম, টাইম ডোমেইন স্যাম্পলিং এর সময় সিগন্যালটাকে কি হইতে হইতো মনে আছে? নাইকুইস্ট থিওরেমের কন্ডিশন কি ছিল? সিগন্যালটা কেমন হইতে হবে? ব্যান্ড লিমিটেড হইতে হবে, তাই না? জি স্যার। আর এখানে টাইম লিমিটেড হইতে হবে। সো আমরা যখন টাইম ডোমেইন স্যাম্পলিং করব, তাকে অবশ্যই ব্যান্ড লিমিটেড হইতে হবে, না হলে ফ্রিকোয়েন্সি ডোমেইনে ওভারল্যাপ হবে। আমরা যখন ফ্রিকোয়েন্সি ডোমেইন স্যাম্পলিং করব, তখন সিগন্যালটাকে অবশ্যই টাইম লিমিটেড হইতে হবে, না হলে টাইম ডোমেইনে এলিয়াজিং হবে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। বাট আইদার কেস আমরা যেটা করতে পারবো, আমরা ডিটিএফটির স্যাম্পল গুলাকে এইভাবে ক্যালকুলেট করতে পারবো, এইভাবে কম্পিউট করতে পারবো আমরা। 0 থেকে n-1। সো আমরা যে ব্লকটা নিব, সেই ব্লকটা যদি সাফিসিয়েন্টলি বড় হয়, এই n তো হচ্ছে ব্লকের লেংথ, শুরুতে যে ব্লক চুজ করছিলাম আমরা, সেই ব্লকের লেংথ যদি সাফিসিয়েন্টলি গ্রেটার দেন l হয়, তাহলে আমরা বলতে পারবো এখান থেকে আমরা পরবর্তীতে xn ও কম্পিউট করতে পারবো। জাস্ট আমরা 0 থেকে n-1 পর্যন্ত সাম দিব। ঠিক আছে, জাস্ট আমরা একটা ভার্সন চুজ করবো এল এর, আর কিছু না। সো এটা হচ্ছে আমাদের ডিএফটি ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের আইডিএফটি ইকুয়েশন। কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? নেক্সট দিন আমরা এটা একটা এক্সাম্পল দেখবো যে এলিয়াজিংটা কিভাবে হয়, তারপর আমরা দেখবো ডিএফটি কিভাবে কম্পিউট করা যায়, ম্যাট্রিক্স মেথড দিয়ে এগুলা দেখবো। তাহলে আমাদের ডিএফটিটা হয়ে যাবে। ডিএফটিটা আমাদের খুব ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস, আমি বোধহয় এফএফটিটা ক্লাসে ফুললি দেখাইতে পারবো না, আমার একটা প্রি রেকর্ডেড ভিডিও আছে, আমি ভিডিওটা দিয়ে দিব। এফএফটি খুবই সিম্পল, আপনারা এফএফটির অ্যালগরিদমটা একটু দেখে নিন। ঠিক আছে, আর এফএফটি বা ম্যাচ ফিল্টার কোন একটা হয়তো আমি ভিডিও আপলোড করে দিব, দুইটার একটা ক্লাসে পড়াবো, একটা ভিডিও আপলোড করে দিব। হয় ম্যাচ ফিল্টারটাই বোধহয় দিব, কারণ এটা ইম্পর্টেন্ট কোনো কিছু না, বাট এফএফটিটা ইম্পর্টেন্ট, হয়তো এটা ক্লাসে পড়াবো। ঠিক আছে, সো আমরা নেক্সট ক্লাসে দেখবো ডিএফটি এর টাইম এলিয়াজিংটা কিভাবে হয়, দেন ডিএফটি কিভাবে ইকুয়েশন দিয়ে কম্পিউট করা যায়, আর ডিএফটি এর প্রপার্টি দেখবো কিছু। ডিএফটি এর প্রপার্টি গুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, তাহলে এই হয়ে যাবে। ঠিক আছে, সো ক্লাস এতটুকুই। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন।